স্বাগতম। খুব একটা আবেগতাড়িত তো বটেই, এবং একটা চমৎকার বিষয় নিয়ে আজকে অনুষ্ঠান করতে বসেছি। দেখুন, কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবনেই মাঝে মধ্যে এমন বাধাপ্রাপ্ত হয় যে তার মানে দিশা বা হদিশ খুঁজে পায় না। সেটা কি ভাগ্যের কারণে, গ্রহদোষে? তো এবার আপনারা বলবেন যে এরকম তো আমাদের প্রত্যেকের জীবনেই আছে। ওটা জীবন নয়। জীবন হচ্ছে গিয়ে যে আপনি ঠিক পথে রয়েছেন, ঠিক কাজ করছেন, অথচ আপনি কিন্তু মূল্য পাচ্ছেন না এবং অন্যায়ভাবে আপনাকে বাতিল করা হচ্ছে। আমার মনে পড়ছে যে 83-তে আমাদের ভারত ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। সেখানে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল সেমিফাইনাল এবং ফাইনালে মহিন্দর অমরনাথ, এবং এত তাকে বাদ দেওয়া হতো, তিনি খেপে গিয়ে এক সময় মানে ওয়েস্ট ইন্ডিজের ওই গোলা বোলারদের বিরুদ্ধে 5-6টা সেঞ্চুরি করেছিলেন। তো তিনি বিরক্ত হয়ে বলেছিলেন যে নির্বাচক কমিশনরা হচ্ছে গিয়ে নির্বাচন যারা করছেন, মানে ওই ক্রিকেট কমিশন বলে যাদের, সিসি, তারা হচ্ছেন গিয়ে এক একজন জোকার। তো সেটা আমাদের কাছে খুব খারাপ লাগার জায়গা ছিল। এবং সত্যি কথা বলতে কি, যে এটা তো বেদনাদায়ক তো বটেই। তো শেষ পর্যন্ত তার আর কিছু হয়নি, না কোচ হতে পেরেছেন, না কমেন্ট্রি করেছিলেন কিছুদিন এই অবধি। তো এই হচ্ছে ধাক্কা, যে ধাক্কাটা মানে শীর্ষে থেকে উপযুক্ততা হয়ে একটা টিমকে জিতিয়ে, টিম মানে কি আমার দেশকে জিতিয়ে তারপরে সে ধাক্কা পাচ্ছে। একটা উদাহরণ দিলাম। এবার আপনাদের প্রত্যেকের জীবনেও আপনারা মনে করেন কাজটা তো ভালোই করলাম, তবু কেন বাধা আসছে, ধাক্কা আসছে? এটা কি গ্রহর দোষে? আচ্ছা, গ্রহর দোষ না আমি মেনে নিলাম, আমার বন্ধু সেটাকে অ্যানালাইসিস করবে। বেরোবোটা কি করে? অমরনাথের মতন তো এখন আপনার বয়স 76 নয়, আপনার বয়স মাত্র 26 কিংবা 36 কিংবা 46। তা বাকি তো অনেকটা জীবন পড়ে রয়েছে। তা আসুন আলোচনা করি। এবং অনেক বয়স্ক মানুষ রয়েছেন এই সময় দেখছেন। আপনারা হয়তো ভাবছেন যে আমাদের তো আর করার কিছু না, আপনার ছেলেটার জন্য ভাবুন, আপনার মেয়ের জন্য ভাবুন, বা যে রোজগার করছে তার জন্য ভাবুন। কিন্তু লজিকটা আজকে তুলে ধরবেন দেবাচার্যজি। ওয়েলকাম। একদম, সবাইকে নমস্কার, শুভ সকাল। প্রথমেই বলি যে অমরনাথকে দিয়ে যে আলোচনাটা শুরু হলো, তো আমার মনে হয় যে আমি লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা হলো, ওয়ার্ল্ড কাপে আমি বলেছিলাম যে ভারত কোনো কারণে হারবে, কাপটা পাওয়ার মতো জায়গাতে আমি দেখছি না। একদম ডাইরেক্ট বললে পরে আমিও ভারতীয়, আমার যতটা দুঃখ লাগবে বলা তো, হ্যাঁ তো অবশ্যই। হ্যাঁ, দেবাশিসদের সাথে প্রোগ্রাম করছিলাম, দেবাশিসদা জিজ্ঞাসা করছিল, তো দেবাশিসদা বললো কি বলছো, সব কটা ম্যাচ জিততে ভারত সব কটা জিতেছে। তো আমার প্রেডিকশনটা আমি যদি ভুল না করি 20 অক্টোবর ছিল, 19 অক্টোবর আপনার ছিল ওয়ার্ল্ড কাপ ছিল, প্রায় 1 মাস আগের আমি প্রেডিকশন করেছিলাম। তো সেক্ষেত্রে আমি কি বলেছিলাম যে আমাদের এই মুহূর্তে যিনি ক্যাপ্টেন, তার বৃহস্পতিটা ঠিক খুব একটা যে হাইফাই জায়গায় বা স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে সেই রকম জায়গাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো আলটিমেটলি আপনারা বাকি রেজাল্টটা জানেন বা সেটা বলার কিছু নেই। তো এই যে বৃহস্পতি যদি ভালো না হয়, তাহলে মুখের কাছে এসেও এত বড় একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যাওয়াটা, আমার মনে হয় আপনার লাইফে যা দুঃখ আছে, আমার লাইফে যা দুঃখ আছে ওয়ার্ল্ড কাপ না পাওয়া নিয়ে, বা আমরা যেটা ভুলে গেছি, রোহিত শর্মা কিন্তু জীবনে ভুলতে পারবে না। হ্যাঁ, ভীষণ কষ্টের, এটা খুবই কষ্টের। তো এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে, এরকম বহু মানুষ আছেন যাদের লাইফে এরকম ঘটনা বহুবার ঘটেছে, যেগুলো তাদের আর মনে রাখার মতো স্টোরেজ নেই, যে আমার লাইফে তো কন্টিনিউয়াসলি বাজি হয়ে গেছে। তো এটা আমার আগের জন্মের প্রাপ্ত কর্মের ফল নাকি আমার গ্রহগত? মেন ব্যাপার হচ্ছে গ্রহগুলো তো সেই জায়গাতেই বসেছে যেরকম কর্ম আপনি করে এসেছিলেন না। তো আমার জন্মছকে কালসর্প দোষ আছে, আমার কালসর্প দোষ 12টা আছে, 12 রকমের আছে, 12টা জায়গার উপর দিয়ে ভিত্তি করে আলোচনা করা হয় সবসময়। আমরা ভাবি যে কালসর্প থাকলে পরেই প্রবলেম হয়। বৈবাহিক জীবনের উপর দিয়ে গেলে ডিভোর্স হতে পারে, চাকরি বা ব্যবসার উপর দিয়ে গেলে পরে 4 মাস জবের মধ্যে থাকবো, 8 মাস বাড়িতে বসে থাকবো। তো এইরকম টানা পড়েন, উত্থান পতন, এই জিনিসগুলো থাকবে। পড়াশোনার উপর দিয়ে গেলে পরে, পড়াশোনার জায়গাটার উপর দিয়ে গেলে পরে ঠিক সেরকম ধাক্কা। ভালো বন্ধুর জায়গা দিয়ে গেলে পরে ভালো বন্ধু না পাওয়া জীবনে। তো কালসর্প দোষ যেরকম ইন্ডিকেট করে, ঠিক তেমনি
গ্রহগুলো আমাদের লাইফে ইন্ডিকেট করে দেয় আমার টাইমটা কেন বাজে যাচ্ছে এবং কেন আমি এখান থেকে বেরোতে পারছি না। প্রতিকার তো বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে করে থাকেন, কোনোটাতেই আমার মনে হয় যে আমার মতবিরোধ নেই, আমি সব কটাকে সাপোর্ট করি এবং আমার মনে হয় যে কেউ যদি কখনো ভালোবেসে কিছু হাতে দেয় এবং তার থেকে যদি আমার লাইফে চেঞ্জ হয়ে যায়, ওটাই আমার কাছে সব থেকে বড় পরশপত্র হওয়া উচিত। তো এর থেকে ভালো জিনিস কিছু নেই, তো ওটাও একটা রেমেডি। তো এটা গেল একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে যে কর্মের ফল, আগের জন্মের যে প্রাপ্ত কর্মের ফলটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে আসতে পারিনি। লোকে ভাববেন যে দাদা আমি এই জন্ম নিয়েই পারছি না, আপনি আবার আগের জন্ম নিয়ে আলোচনা করছেন। না, মেন ব্যাপার আপনি এই জন্ম নিয়ে কেন পারছেন না সেটার যদি বিশ্লেষণ কখনো করেন, মেন ব্যাপার আমরা তো সবাই ইঁদুর দৌড়ে মানে এই মুহূর্তে দৌড়াচ্ছি, তো আমাদের কাছে এত টাইমই নেই যে কেন আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে, কেন একবার ভাবার মতো। সবথেকে বড় কথা হচ্ছে এই জন্মে যখন এসে বাধা পাচ্ছি, তার থেকে বেরোনোর রাস্তা কিন্তু অনেকে অনেক সময় বলেছে দান করো, ধ্যান করো, দেখবে অনেক কিছু, হ্যাঁ মানুষের ভালো করো, কিন্তু আমি করতে যাচ্ছি গিয়েও দেখছি যে খারাপ হয়ে যাচ্ছি বা উল্টো মানে ভুল বুঝছে, উল্টো লোকে ভুল বুঝছে, ভাবে যে স্বার্থ নিয়ে এসছে, নিশ্চয়ই রাজনীতিতে নামবে বা এই দল করছে বা ওই দল করছে, হ্যাঁ একটা ফুলে আছে বা দুটো ফুল আছে, এইসব চিন্তা ভাবনা করতে করতে মানুষের সময় কেটে যায়। এবারে প্রবলেমটা হচ্ছে এগুলো মানুষের চিন্তা ভাবনা, এগুলো আপনার নয়। যখন আপনার নয় আপনি আপনার মতো করে কাজটা করুন। মেন ব্যাপার হচ্ছে কিছু পাওয়ার জন্য আমাদের লাইফে সবসময় কিছু না কিছু ছাড়তে হয়। যতক্ষণ না আমরা ছাড়বো ততক্ষণ আমাদের লাইফে বড় কিছু পাওয়া সম্ভবই না। যদি এক্সাম্পল বলেন, আমার মনে হয় যে সামান্য নিঃশ্বাস নেওয়ার জন্য শ্বাসটাকে আগে ছাড়তে হয়, তাই না? তো এর থেকে বড় চমৎকার বলেছে বড় উপমা কি থাকতে পারে? তো লাইফে কিছু ছাড়ুন, দেখবেন অনেক বড় দরজা, অনেক বড় হাত আপনাকে কি বলবো আহ্বান করছে আপনার দিকে, মানে পজিটিভ কিছু সবসময় করছে। এবারে বাকিটা হচ্ছে আমি ঈশ্বরকে ডাকছি না, শুধু পরীক্ষার রেজাল্টের সময় বলছি প্রভু পাস করিয়ে দাও, লাড্ডু খাওয়াবো, পাসও করে গেলাম, লাড্ডু খাওয়া দাও ভুলে গেলাম, তো পরের বছর তো লাড্ডুর যে ফলটা আছে সেটা তো আমার খাতাতে আসবেই, লাড্ডু হয়েই আসবে লাড্ডু হয়েই আসবে। তো এই জিনিসগুলো একটা বড় ম্যাটার তো অবশ্যই করে আমাদের প্রত্যেকের লাইফে, মানে আমি বলবো না শুধু আমার লাইফে। আমি যদি কোনো কারণে ভুল করি, আমরা বলি না যে লোককে একটা আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমি লোককে বলতে দ্বিধাগ্রস্ত করি না, আমিও স্ট্রেট ফরওয়ার্ডই ছিলাম, আমিও লোককে খুব মুখের ওপরই সত্য কথা বলতে ভালোবাসতাম, কিন্তু এখন বলতে পারি না বা এখন বলার মতো সাহস আমার নেই, কারণ সত্যিটা যখন জেনে যাই না তারপর থেকে আমি দেখেছি ওটাই ঘুরতে ঘুরতে লাইফে আসে। আমি যদি কাউকে খুব বেশি মানে কী বলবো অপ্রিয় সত্য কথা বলে দিই না, কোথাও না কোথাও বা একটু কটু কথা বলে দিই, সবথেকে বড় দুঃখীটা উনি হওয়ার আগে আমি আজকে ডেটে হয়ে যাই। তার রিজন হচ্ছে আমি জানি আমি যে ব্যক্তিটাকে দিয়েছি, যে রক্ত মাংসের শরীরের লোকটাকে দিয়েছি, তাকে দিইনি, আলটিমেটলি তার ভেতরে থাকা, আমরা বলি না যে অন্তরাত্মায় নারায়ণ থাকে, সে নারায়ণকে দিয়েছে। সেই নারায়ণের কাছ অবধি যখন কথাটা যাবে অটোমেটিক্যালি তার চোখে জল আসবে, আর সেই জলের ভাগিদার বা ভারটা আমাকে সারা জীবনের জন্য হতে হবে, আমার ভালো কাজগুলো আটকে থাকবে। তো ওর জন্য স্পেশালি আমার মনে হয় যে বাজে কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে হবে। শ্রুতি কটু কথা এমন কিছু যেন যেটা নিজের ভালো লাগছে না বা নিজে বলে হয়তো সাময়িক শান্তি পাচ্ছি, এরকম শান্তির দরকার নেই, যে শান্তিটা আপনাকে আগামী দিন আরও বেশি শান্তিতে রাখতে পারে, তার জন্য আমার মনে হয় চেষ্টা করা উচিত। থ্যাংক ইউ। একটা ছোট্ট ফোন নিয়ে নিচ্ছি। একদম। হ্যালো হ্যালো, নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ হ্যালো, নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ 24/7/2002। 24/7/2002। 2002। টাইম? সময়টা? 8:46 PM। 8:46 PM। বার্থ প্লেস? আচ্ছা, কোথায় জন্মেছেন হাওড়া। আপনি? হঠাৎ এই ফোনের লাইনে এলেন কেন? ফোনের লাইনে এলাম একটু নিজের সম্পর্কে জানতে চাই, এইটাই। আপনাদের এই প্রোগ্রাম দেখি, ভালো লাগে খুবই, সেই জন্য। কি নাম আপনার? নামটা কি? নাম নিহারিকা বলে। নিহারিকা? হ্যাঁ। আচ্ছা, নিহারিকা অনেক ছোট, তুমি করে বলি। হ্যাঁ, আপনি আসবে না একদমই। হ্যাঁ, অনেক ছোট, তুমি করে বলি। হ্যাঁ একদম 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 অনেক ছোট, বোনের মতো। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে মকর রাশি কুম্ভ লগ্ন, জানা আছে তো? হ্যাঁ, এটা জানা আছে। আচ্ছা,
প্রতিপদ কৃষ্ণপক্ষে জন্ম, খুব স্ট্রাগল করেছো লাইফে। দেবগণ, আচ্ছা, ভেরি গুড। জন্ম ছক অনুযায়ী মঙ্গলটা হচ্ছে নিচস্থ, আর তুমি হচ্ছে বৃহস্পতি, আচ্ছা, হচ্ছে রাহু, আচ্ছা, নিচস্থ মঙ্গল, আচ্ছা, রবি মঙ্গল বৃহস্পতি, আচ্ছা, চন্দ্র হচ্ছে সমস্বপ্ন লগ্ন, লগ্নের সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউসে রাহু, ফিফথ হাউসে শনি, সিক্স হাউসে হচ্ছে রবি বুধ মঙ্গল বৃহস্পতি, সেভেন্থ হাউসে শুক্র, রবি, আচ্ছা, অষ্টম শনি, নবম শনি, দশম শনি, বৃহস্পতি, একাদশ শনি, দ্বাদশ চন্দ্র। কোথা থেকে স্টার্ট করব? ফার্স্ট হচ্ছে চোখে সমস্যা এসছে? না, চোখের কোনো প্রবলেম নেই, চশমা পরি না। চশমা পড়ো? না না, আচ্ছা আচ্ছা চশমা আচ্ছা, পরি। চোখটা নিয়ে একটুখানি সাবধান থাকা উচিত। কিন্তু ফার্স্ট কথা যেটা বলি সেটা হচ্ছে যে লাইফে স্ট্রাগলের পরিমাণ একটু হলেও বেশি, হ্যাঁ, যেটা অটোমেটিক্যালি হয়তো পেয়েছো বা পাবে আগামী দিন। একটু পরিশ্রমের মাত্রা তোমার লাইফে একটু বেশি থাকবে ওভারঅল। মানে যদি আর 5 জনের থেকে পরিশ্রমটা ওকে বেশি করতে হবে। হ্যাঁ, একদম। এবং দ্বিতীয় কথা হচ্ছে খুব তাড়াতাড়ি কি বলবো, হতাশাগ্রস্ত হয়ে যাও মাঝে মধ্যেই, এটা একটুখানি হ্যাঁ ডিস্টার্ব। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, হ্যাঁ, একটু ভেঙে পড়ি, একটু মানে চিন্তাটা ডিপ্রেশন বেশি হয়। বেশি কাজ করে তোমার মধ্যে। তো এই জায়গাটা থেকে নিজেকে একটু ঠিক রাখতে হবে। কর্মস্থানে পাপ গ্রহ বসে আছে, আমার মনে হয় না ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তা করার ব্যাপার আছে, যেটুকুনি চিন্তা করছো করো। আচ্ছা, বাকি নর্মালি বলতে গেলে ওই যে কি বলবো, ওভার থট বা ওভার থিঙ্কিং আমরা বলি না, যে প্রচণ্ড পরিমাণে আছে। আমি একটু নিজের বিয়ের সম্পর্কে একটু জানতে চাই। আমি আসছি, আমি টোটালটাই আসবো। যেখানে 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 এই চিন্তা ভাবনাগুলো নিজেকে নিয়ে অত্যাধিক বেশি হয়ে যায় মাঝে মধ্যে। আর বাকি রইলো বিয়ের প্রশ্ন। অবশ্যই বিয়ের প্রশ্ন নিয়ে যেটা বলা সেটা হচ্ছে যে বৈবাহিক জীবনটা কেমন হবে সেটাকে একটু বলে দিই। বৈবাহিক জীবনটা অবশ্যই রবি শুক্র, তো রবি শুক্রতে কোথাও না কোথাও একটু দারিদ্র্য মানে স্পেশালি যেটা হয় অনেক সময় সম্পর্ক নিয়ে একটা টানাপোড়েন তৈরি হতে পারে, যে ক্ষেত্রে আমার মনে হয় জটক বিচার করে বৈবাহিক জীবনে পা রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। জটক বিচার ছাড়া কখনোই এগোনো উচিত না। আর দ্বিতীয় কথা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি একসাথে আছে, সেক্ষেত্রে বৈবাহিক জীবনে পা রাখার ক্ষেত্রে ধ্যান ধারণা বা জ্ঞান এই জিনিসগুলো অবশ্যই রেখে স্টেপ আউট করাটা বেটার। যদি বিয়ে না হয়ে গিয়ে থাকে তাহলে একটু লেট হওয়ার এই মুহূর্তে প্রবণতা রয়েছে। আর তাও কত ইজি হতে পারে? হ্যাঁ, বলে দিচ্ছি টাইমটা। আপনি বিয়ের ব্যাপারটা বারবার জিজ্ঞেস করছেন কেন বলুন তো, খোলাখুলি বলুন। না, এখন সম্পর্ক। বাড়ি থেকে আমাকে বিয়েই দিতে চায়, সেই জন্যই ফোনটা করা। আর না মানে ধরুন ইয়াং ছেলেমেয়েরা সাধারণত নিজেদের কেরিয়ার নিয়ে ফোন করেন, নিজের বিয়ে নিয়ে সাধারণত করেন না। অন্যভাবে নেবেন না, আপনি হঠাৎ না না, হ্যাঁ, কেরিয়ার নিয়ে আমি চাকরি করি, কিন্তু এবার তো বাড়ি থেকে একটু বিয়ে দিতে চাই, সেই জন্যই। বাড়ি থেকে চাপ দিচ্ছে? হ্যাঁ, বাড়ি থেকে প্রেশার আছে। একদম ঠিক আছে। এই বছরের লাস্টের দিক থেকে মানে নভেম্বর থেকে ভালো একটা টাইম শুরু হবে। হবে? হ্যাঁ, নভেম্বর থেকে শুরু হবে। যদি হয়ে যায় তাহলে হয়তো দেখা গেল 27-এর ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে। যদি না হয় তাহলে পরে ঠিক জুলাই আগস্টের পর থেকে একটা ভালো টাইম চলবে এবং তারপরে বিয়ে হয়ে যাবে। বাহ। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভের জায়গাটাতে তো আমার মনে হয় আগেও একবার বোঝা হয়ে গেছে অলরেডি, না হয়ে যাওয়া উচিত তো। রবি শুক্র একসাথে ছিল, কখনো কখনো ধাক্কা লাগেনি, এরকম তো হতে পারে না। কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু জোরে হ্যাঁটা বলুন, শুনলেও তো। হ্যাঁ, 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 একদম একদম। তাহলে ধাক্কা মানে ওই জায়গাটাতে একটা ধাক্কা খেয়েছেন। আপনি তো ওই পথের আর পথিক হননি, তাহলে বেকার আর ভাবনা চিন্তা করে কি লাভ আছে? এবার কি অ্যারেঞ্জ ম্যারেজটাই ভালো হবে? বেটার, আমার মনে হয় বেটার। একটু দেখে শুনে করুন না, কি আছে অসুবিধা নেই তো। আরে কি রোমান্টিক প্রোগ্রাম চলছে, জ্যোতিষ অনুষ্ঠান হচ্ছে না সিনেমা হচ্ছে বুঝতে পারছি। থ্যাংক ইউ, ভেরি ইন্টারেস্টিং ফোন। দেখুন দর্শক বন্ধু, আপনাদের একটা কথা বলি। এই যে আমরা আলোচনাটা করেছি না বাধাপ্রাপ্ত জীবনের মারাত্মক খারাপ বাধাগুলো হচ্ছে গিয়ে প্রেমে ধাক্কা খাওয়া বা প্রেমে আমি ভুল বুঝলাম। আরে নিহারিকাও ধাক্কা খেয়েছে, আছে প্রবলেম, সেটা তো আপনি বললেন। আপনি খুব ক্লাসিফাই করে একটা জায়গায় বললেন যে আবার কর্মজীবনে কর্মজীবনে পাপ গ্রহ বসেছে, কর্মজীবনে একটা লাইনও বললেন, চিন্তার কিছু করার একটা নেই। লাইনও বললেন। হ্যাঁ, হ্যাঁ। আপনি বললেন একবার তো হয়েছে আবার কেন। হ্যাঁ, কি মারাত্মক কথা, সো ইনসাল্টিং। ও বললো হ্যাঁ তাই তো। তো এই যে ব্যাপারটা, একবার তো ধাক্কা খেয়েছেন। আপনি তো একদম গোড়াতেই বলছেন যে আপনার শুক্র এবং রবি একটা জায়গাতে থাকার ফলে বিবাহ বা প্রেম এগোচ্ছে আর কি, মানে
উনি যেহেতু মহিলা, একজন পুরুষের সঙ্গে ওনার জীবন কাটাবার জায়গায় একটা দারিদ্র যোগ আছে। দারিদ্র যোগ এখানে কি না, দারিদ্র মানেই তো অর্থনৈতিক কারণে নয়, সবসময় অর্থনৈতিক না, এই জায়গাটা হচ্ছে সম্পর্কজনিত সমস্যা। এইবারে গেমটা এগোচ্ছে 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 এগোচ্ছে। তারপর উনি বললেন, আমি জিজ্ঞেস করলাম আপনি বিয়েটা নিয়ে কেন লড়ে যাচ্ছেন বলুন তো? বলে চাকরি তো করি, ওটা ব্যাপার না, বাড়িতে খুব চাপ দিচ্ছে বিয়ের ব্যাপারে, খুব সমস্যা সেটা। বয়সও তো এমন না, এমনকি 24 বছর। হ্যাঁ 24 বছর বয়স। তখন আপনি বললেন, তখন ও বলছে যে লাভ ম্যারেজ না নর্মাল ম্যারেজ। আপনি বললেন একবার তো ধাক্কা খেয়েছেন, আবার কেন? মানে আমি না শুধু দেখছি যে একটা ফোন নিয়ে কি চলছে, এবং ও বললো যে হ্যাঁ ঠিকই বলেছেন, তাহলে ওইটাই করি। এটাই ছিল তার শেষ কথা। দিস ইজ অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি গুরু গম্ভীর কথা, মঙ্গলে ঠিক আছে ওটাকে আমি চেক করিয়ে দেবো, এটা না। আমরা তো ধরুন উনি পণ্ডিত মানুষ, ব্রাহ্মণ পণ্ডিত, তাতে কোনো সন্দেহ নেই, এবং উনি অনায়াসেই শাস্ত্র সম্পর্কিত নানান কথা বলতে পারেন, কিন্তু পুরো গল্পটা হলো যেন একটা স্বল্প মুহূর্তের একটা ছোট্ট গল্পতে পরিণত করলেন, যেটা আপনারও ভালো লাগলো। আমি তো স্তম্ভিত। চলুন আবার আমাদের পুরনো আলোচনা যাই। না একদম। তো মেন ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের কর্মফল তো অবশ্যই প্রাপ্তি হবে। তো এটা গেল একটা পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে এমন সময় কিছু কাজ করে নিতে হবে যখন আপনার সুযোগ থাকবে বা সময় থাকবে, ঠিক টাইম অনুযায়ী সেই কাজগুলো কি করুন, ডিলে করবেন না। ডিলে করলে পরে আলটিমেটলি আপনার বাকি কাজগুলো ডিলে হওয়ার মতো একটা প্রবণতা রাখে। স্পেশালি ডিলে করার প্রবণতাটা বাড়ায় হচ্ছে শারীরিক এনার্জি। এবার এনার্জি যখনই শরীর কোনো কারণে নিচস্ত হয়ে যায় বা ডিস্টার্ব হয়, তখন দেখবেন শরীরের মধ্যে অলসতা ব্যাপারটা খুব বেশি আসে। যেটা 12টায় করার কথা সেটা আপনার 3টের সময় করতে ইচ্ছে করবে, যেটা 3টেই করার কথা সেটা রাত 9টায় করার ইচ্ছে করবে। তো ডিলে অটোমেটিক্যালি হবে। আপনি দেখবেন যে যুক্তিতর্ক আপনার খুব একটা ভালো লাগবে না, অঙ্কশাস্ত্র আপনি এড়িয়ে চলবেন, রাসায়নিক বা পদার্থবিদ্যার ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট কম থাকবে। তো এই জিনিসগুলো শনির থেকেই আসে। এবারে মেন ব্যাপার এই শনি দেবতাকে খুশি করতে গেলে কী করতে হবে? মেন ব্যাপার খুশি করার তো ব্যাপার নেই, আপনি সন্তান ওনার। তো সন্তান কখনো বাবা বেশি দিন কখনো কারোর উপর রাগ করে থাকতেই পারেন না, তাকে আপনি মনের থেকে ডাকুন। আপনাকে কোনো উপাচার নিয়ম বা এর মধ্যে যারা ছোট রয়েছে তাদের জন্য স্পেশালি, যে এরকম তো কিছু দিয়ে তাকে আটকে রেখে লাভ নেই। তাকে মন থেকে অ্যাটলিস্ট বলতে হবে যে অ্যাটলিস্ট তার জন্য 10 মিনিট সময় নষ্ট করো, তাকে ডাকো পড়াশোনার মাঝখানে বা পড়াশোনা করতে বসার আগে। দেখবে অটোমেটিক্যালি তোমার সেই গ্রহটা আস্তে আস্তে স্ট্রং হবে। এছাড়া উপায় কী আছে? উপায় হচ্ছে নবগ্রহ স্তোত্রম আছে, নবগ্রহ পাঠ আছে, নবগ্রহ পুজো আছে, নবগ্রহের মানে অ্যাটলিস্ট 7-8খানা ভ্যারাইটিস আছে। তো সেই জায়গাগুলোকে অ্যাপ্লাই করা যেতে পারে নিজের সন্তানের জন্য। নিজের লাইফের ক্ষেত্রে যারা বহুবিধ বাধা পেয়ে একদম কী বলবো বিধ্বস্ত, তাদের ক্ষেত্রে আমার মনে হয় অনেক বেটার ফল পাওয়া যাবে। না সেটা তো একটা দিক, আপনি দিক দর্শনের মতো আপনি দেখালেন যে এটা হলে মন খারাপেরও একটা ব্যাপার তো থাকেই। একদম। হ্যাঁ, মানে ধরুন এই আগের মেয়েটার যে ব্যাপারটা, ও একটা ধাক্কা খেয়েছে, ওর মনটা খারাপ হওয়ার পর ডেফিনেটলি নেক্সট স্টেপটা হচ্ছে ওর বাড়ির লোক বলছে অনেক তো হয়েছে, এবার নিজে আমরা দিচ্ছি, এবার বিয়েটা কর। সেখানেও একটা অসম্মানের ব্যাপার। যদিও 24 বছরের আকছার মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, এত তাড়াতাড়ি বিয়ে করে না, কিন্তু ওকে নিশ্চয়ই কোনো একটা জায়গায় ধাক্কাটা খেয়েছে, এবং সেটা পারিবারিক দিক থেকেও বটে। তো এই যে ছোট্ট ধাক্কা অথচ একটা ব্যক্তি বিশেষের কাছে বিরাট হয়ে দাঁড়ায়, তো সেই ধাক্কাগুলো যদি ক্রমাগত খেতে থাকে, তা তার মধ্যে তো ফ্রাস্ট্রেশনে এসে যাবে। না, আসবে তো। হতাশা কখন আসে, ডিপ্রেশনটা কখন আসে? তো যখন আমার মনটা খুব সফট এবং সেখানে কেউ এসে বারবার আঘাত করছে, বা আমি কোনো কাজ করতে যাচ্ছি আমি বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছি, তো জেনারেলি আমি ভাঙবো, এবং এই ভাঙাটাই আজকে বর্তমান নাম হচ্ছে ডিপ্রেশন। তো এই ভাঙাটার আটকানোর রাস্তা কী আছে? দুটো রাস্তা বললাম, যে নবগ্রহ বিভিন্ন ভ্যারাইটিস আছে, সেই রকম অনুযায়ী একটা পাঠ অনুযায়ী একটা পুজো করা যেতে পারে, নবগ্রহ স্তোত্রম পাঠ করা যেতে পারে। শুধু তাই নয়, যে গ্রহটা আপনাকে লাইফে এত বেশি হতাশায় নিয়ে আসছে বা এত বেশি ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে, অথবা আপনাকে প্রতি মুহূর্তে জটিলতা, যেমন নিহারিকার জন্মছকে আমি একটা জিনিস দেখলাম যে মঙ্গলটা কোথাও একটুখানি ডিস্টার্ব লাগলো, কারণ নিচস্থ হলে কি ও খুব ফ্রি মাইন্ডে থাকতে চায় সবসময়, কিন্তু সমস্যা একটাই যে একটা জটিলতা গেলে আরেকটা জটিলতা যেন বা একটা সমস্যা এসে যেন ওর সামনে নক করতে আরম্ভ করে দেয় যে ভাই আমি এসে গেছি, দরজা খোলো, আমি তোমার কাছে আসবো।
তো ব্যাপারটা হচ্ছে এরকম বহু মানুষের লাইফে রয়েছে। তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে গ্রহগুলো বেশি ডিস্টার্ব করে তাদেরকে আগে লাইফে শান্ত করা দরকার। শান্ত করুন। আমার মনে হয় প্রতিটা অমাবস্যা নিয়ে আমি কথা বলি, সেই অমাবস্যায় কী করণীয়, কী করা যেতে পারে, সেই একটা পার্ট। এবারের অমাবস্যাটাও আমাদের সম্ভবত একটু চেঞ্জেস হয়েছে, যে কারণে আর অমাবস্যাতে না, অমাবস্যাতে যজ্ঞ বা অমাবস্যাতে উপস্থিত থাকা বা অমাবস্যাটাকে ধরে রাখার ব্যাপারটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। আচ্ছা, এই অমাবস্যাটা দরকার নেই, পরেরটা ধরছি, এরকম ধরনের ধান্দাবাজির ব্যাপার নেই কিন্তু। মানে এরকম আপনি এমন তো হয় না যে সোমবার দিন খেলাম, আচ্ছা মঙ্গলবার দিনটা স্কিপ করেছি, আচ্ছা বুধবার খাবো, আরে প্রত্যেকদিন খেতে হয়, প্রত্যেকদিন বাথরুমে যেতে হয়, প্রত্যেকদিন দাঁত ব্রাশ করতে হয়। একদম তো সে পুজোটা কেন ভাই তুমি গ্যাপ মারছো? না, একদমই না। প্রথম কথা হচ্ছে গ্যাপ দেওয়ার কোনো জায়গা নেই, গ্যাপ দেবেন না। কারণ হচ্ছে গ্যাপ দিলে পরে আপনার যে মাথার জায়গাটা ঠান্ডা হচ্ছে বা আপনার যে কী বলবো দূরদৃষ্টিটা বাড়ছে, সেই জায়গাটাতে না একটা বাধা চলে আসে। বা আমরা যেমন যারা যারা জিমে যান তারা খেয়াল করে দেখবেন যে যদি কোনো কারণে 2 দিন বা 3 দিন গ্যাপ দেন, তারপরে 4 দিনের বেলাটা আপনাকে আর বলতে হবে না, অটোমেটিক্যালি গ্যাপ হয়ে যায়। তারপরে 5 নম্বর দিন, 6 নম্বর দিন, তারপরে 1 মাস, তারপরে 2 মাস, তো তারপর আস্তে আস্তে জিম বন্ধ। বহু মানুষের ক্ষেত্রে হয়েছে, তো স্বাভাবিক, আমার লাইফে হয়তো হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলি যে ভগবানের নামটাও যদি মনে হয় যে আমি প্রত্যহ নেব, তো নিলে পরে অটোমেটিক্যালি বাধা বিপত্তি যেগুলো আসছে না, অনেক আগে থেকে আপনি জানতে আরম্ভ করে দেবেন যে আমার লাইফে মনে হচ্ছে একটা কিছু প্রবলেম আসছে। আমি আগে থেকে কন্ট্যাক্ট করি কারোর সাথে, কাউকে দেখাই, আমি গুরুজির কাছে যাই বা যে যে যেখানে আছেন তাদের কাছে যাই, গিয়ে অ্যাটলিস্ট মনটাকে একটু ঠান্ডা করে নিই। তো এইটা একটা প্রসিডিওর আছে, এটা খুব ভালো জিনিস। এর থেকে ভালো আমার মনে হয় না লাইফে কিছু হতে পারে, কারণ জ্ঞান অটোমেটিক্যালি যদি আগে থেকে চলে আসে, তো এটা হচ্ছে প্রচণ্ড শুভ বার্তা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে সেটা শুভবার্তা। হ্যাঁ, অবশ্যই। যদি আমি আগে থেকে একটা জিনিসকে মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে যে এই জায়গাটাতে আমি আস্তে আস্তে আগামী দিনে আমার ডিস্টার্ব হতে চলেছে, তো আমি এখান থেকে বেরোবো কী করে, আমার মধ্যে সেই জ্ঞানটা নেই। তার জন্য আমি হয়তো কাউকে কখনো মেনেছি, গুরু বলে মেনেছি বা দীক্ষা নিয়েছি, তার সাথে গিয়ে কথা বলি, অথবা যে কোনো একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনি আমার মনে হয় পরামর্শটা নিয়ে নেওয়াটা বেটার, বুদ্ধিমানের কাজ হবে। এটা একটা পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে সন্তানের রেজাল্ট খারাপ হলে বাবা মা প্রচণ্ড অতীত বিরক্ত হয়ে যান এবং সন্তানের ওপর যতটা বল প্রয়োগ করা যায় ততটাই করেন। আলটিমেটলি প্রবলেম সেটা না। ক্লাস 7 অবধি তার মধ্যে ধ্যান ধারণা জ্ঞান বা খেলাধুলার প্রবণতাটা অবশ্যই আছে, কিন্তু আজকে যেহেতু আমি ফার্স্টেই বললাম ইঁদুর দৌড়াতে হবে, তার জন্য তাকেও তো তৈরি করতে হবে। তো তার জন্য আমাদের চিন্তা ভাবনাটা এক্সট্রিম লেভেলে থাকে, এবং কোথাও যদি তার রেজাল্টটা ডিস্টার্ব হয় তখন আমরা ভাবি যে সে ফাঁকি দিচ্ছে না, তার গ্রহগত সমন্বয়গুলো এই মুহূর্তে ঠিক নেই। তাকে একটু বুঝতে হবে, হয়তো 1 বছর বা 1.5 বছর টাইম নেবে, কিন্তু তারপর থেকে সে ভালো জায়গায় প্রবেশ করে যাবে। সেইটুকুনি টাইম আমার মনে হয় ওয়েট করাটা উচিত। দেখবেন 8 বা 9 ওঠার পরেই দেখবেন আপনার সন্তানের সেই জায়গাটা নেই, অনেক বেটার হয়ে গেছে। তো আমার মনে হয় এইটুকুনি টাইম নিজেদেরকে ধৈর্য ধরা উচিত, বা সেইটুকুনির জন্য তার যতটা প্রতিকার করানো উচিত ততটা করিয়ে দেওয়া দরকার। আচ্ছা, যেটা বলা সেটা হচ্ছে যে এইবারের অমাবস্যার পুজোটা আমার মনে হয় সম্ভবত দিনের বেলায় হবে, কারণ ওখান থেকে ফোন এসেছিলো তারাপীঠ মহাশ্মশানে কিছু দিনের বেলা, হ্যাঁ কিছু মানে অমাবস্যা লাগার পরেই অমাবস্যার পুজোটা হবে, যেটা আমাদের সন্ধ্যেবেলায় হতো সেটা হয়তো এবারে আমাদের দিনের বেলায় করতে হবে। শ্মশান কমিটি কিছু ডিসিশন নিয়েছে বা কিছু চেঞ্জেস এসছে ওদের মধ্যে, যেটা সবেমাত্র কালকে জানতে পেরেছি, কিন্তু এখনও কনফার্ম না। হ্যাঁ, যদি দিনের বেলা হয় তাহলে দিনের বেলা আমরা লাইভ করবো, আপনারা দিনের বেলাতেই দেখতে পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতন তো শেষ করতে হচ্ছে, কিন্তু আমরা বারবার যেটা বলি যে এই অনুষ্ঠানটা নিয়মিতভাবে দেখবেন, মিস হয়ে গেলে ফেসবুকে দেখবেন, কারণ দেবাচার্য এমন একজন মানুষ যিনি আজকের কথা বলবেন। গতকাল কি হয়েছিল বা মানে আদি অকৃত্রিম এই সমস্ত ব্যাপারের মধ্যে উনি যান না, যাওয়া পছন্দ করেন না। শুধু আজকে দিনটা আপনার কেমন হওয়া উচিত সেটা জানতে গেলে দেবাচার্যজির অনুষ্ঠান দেখতেই হবে। কালকে ঠিক এই সময় ফিরে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।